প্রিয় শিক্ষার্থী, অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা, সেই দীর্ঘ 6 মাস। জানি না তোমরা কে কোথায় কেমন করে আছো। অনেকের সঙ্গে যোগাযোগ হয়, আবার অনেকের সঙ্গে যোগাযোগ হয় না। আশা করি মহান রব্বুল আলামিন তোমাদের নিশ্চয়ই ভালো রেখেছেন। তোমাদের জন্য আমি সব সময় কায়ম অনুবাদকে দোয়া করি, কারণ আমার সন্তানের পরে যাদের কথা, যাদের সঙ্গে আমি সব সময় সবচেয়ে বেশি সময় কাটিয়েছি, তারা হলো তোমরা। তোমাদের অনেক মিস করেছি এই সময়টাতে। আজকে অনলাইন ক্লাস নিতে এসেছি, সামনে আমার খালি বেঞ্চ। এরকম ক্লাস তো কখনো নেইনি। দীর্ঘ 20 বছর শিক্ষকতা করছি, কিন্তু শ্রেণী কক্ষ শূন্য, কিন্তু ক্লাসের সামনে আমি দাঁড়িয়েছি, এরকম আর কখনো হয়নি। যাই হোক, তবু আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এই সূত্র ধরে হলেও, অনলাইন ক্লাস সূত্র ধরে হলেও, জানি না পৃথিবী এই বিরূপ পরিস্থিতি থেকে কবে বেরিয়ে আসতে পারবে। এই অনলাইন ক্লাস উপলক্ষে যদি তোমাদের কয়েকজনের সঙ্গেও আমার দেখা হয়, তবু তো দেখা হলো, মন খারাপ করে তো কোনো লাভ নেই। যেদিকে পৃথিবী যাবে, যেভাবে সবাই যাবে, আমাদেরকেও সেভাবেই আগাতে হবে। আমার মা একটা কথা বলে, যেদিকে বৃষ্টি আসে সেদিকে নাকি ছাতা ধরতে হয়। আমিও সে কথাই বলবো তোমাদের। চলো, আজকে আমরা প্রথম বর্ষে কী পড়ানো যায়, তোমরা যদি সামনে থাকলে জিজ্ঞেস করতাম। তোমাদের চাহিদা অনুযায়ী তো সবসময় ক্লাস নেই, তবু আমার একটু আগেই মনে পড়লো যে যেহেতু আমার সত্যি একটা কৃত্রিমতা ভর করছি, মনে হচ্ছে যেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস করা মানে এক ধরনের অ্যাকশান, লাইট, ক্যামেরা, এই একটা শব্দগুলোর মধ্যে কেমন একজন শুটিং একটা ভাব চলে আসছে। তারপর আস্তে আস্তে আমি ভাবছিলাম তোমাদের খুব প্রিয় একটা কবিতা আমাদের এই সময়ের সঙ্গে, আমাদের মানসিকতার সঙ্গে হয়তো বা অনেকটাই যাবে, তাহারই পরিমণি। চলো আমরা আজকে বেগম সুফিয়া কামালের তাহারই পরিমণি কবিতাটা নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করি। তাহারই পরে মনে। এই কবিতা তোমরা অনেকেই পছন্দ করতে। প্রায় সময় ক্লাসে যদি আমি জিজ্ঞেস করতাম আজকে আমরা তোমাদেরকে কবিতা পড়াবো, কি পড়াবো, তোমরা নামের আকর্ষণে সবাই সমস্যা বলে উঠতে যে ম্যাডাম চলেন আজকে তাহারই পরিমাণে করি, কবিতাটা করি। আসলে নাম সাহিত্যকে মানুষের কাছে এবং তার মনের কাছাকাছি এনে দেওয়ার জন্য নাম একটা বিশাল ভূমিকা পালন করে, তাই না? এই নামটার সঙ্গে কিন্তু একটা কেমন একটা স্মৃতিকাতরতা, মনে হচ্ছে যেন কোনো একটা কিছু মনে করা, কাউকে, কোনো বিষয়কে, কোনো বিশেষ দিনকে, এই সব কিছু যেন এই নামটার সঙ্গে যেন যুক্ত। নামটা শুনলেই মনে পড়ে যে কবি হয়তো বা কাউকে স্মরণ করে, কোনো ঘটনাকে স্মরণ করে, কোনো বিষয়কে স্মরণ করে মনে হয় কবি কবিতাটা লিখেছেন। তো এই কবিতাটা লিখেছেন হলো বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামালের নাম শুনোনি এমন কেউ আমার মনে হয়নি। আমরা তো অনেক ছোটোবেলাতেই তার কবিতা পড়েছি, যেমন আজিকার শিশু, তারপর পল্লী জননী। ওখানে এত সুন্দর করে উনি মানে গ্রামের পরিবেশের কথা বর্ণনা করেছেন যে এখনও কয়েকটা লাইন আমার মনে পড়ে যে ঝাও শাখে এসে হেথা বনলতা বাঁধি হরসে খেয়েছি দই, কুলের কাটার আঘাত সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ লোভিয়াছি যেন গায়ের দুলালে নেই। কথাগুলো যে কত চমৎকার! যারা গ্রামে বড় হয়েছ, তারা এই কথাগুলোকে বললেই তোমরা একটা পেছনে ফিরে যাবে, যেন মনে হবে যেন আমি এখনও সেই কুল গাছে মানে বড়ই গাছে উঠে কাঁচা কাটার আঁচল খেয়ে খেয়ে আমি পাকা পাকা বড়ই পেরে পেরে খাচ্ছি, আর এই কাটার আঘাতটাকে মনে হবে যেন কোনো বিষয় না, এটা একটা অমৃত সমান মনে হবে। চলো, বেগম সুফিয়া কামাল সম্পর্কে আমরা একটু ছোট করে জেনে নিই। বেগম সুফিয়া কামাল 1911 খ্রিস্টাব্দে তার জন্ম। তার খুব ছোটোবেলাতেই তার বাবা তাদেরকে ছেড়ে, তার মাকে এবং তাকে ছেড়ে গৃহত্যাগী হয়েছিল। তখন সন্ন্যাস গতটা একটা অন্যরকম পর্যায়ে চলে গিয়েছিল। প্রায় সময় দেখা যেত যে ছেলেরা সন্ন্যাসীপনায় চলে গিয়েছে। এরকম বেগম সুফিয়ার কামালের বাবাও তার সম্ভবত 7 বছর বয়সে তার মাকে ছেড়ে গৃহত্যাগী হয়েছিলেন। তখন তার মা খুব বিপদে পড়ে বেগম সুফিয়া কামালকে নিয়ে তার নানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে নানার বাড়ির পরিবেশ ছিল খুবই
এটাকে কী বলে আভিজাত্য পরিবেশ, আভিজাত্যের মধ্যে ওরা তাদের বড় হয়েছে, তারা বড় হয়েছে। ওখানে আরবি, ফার্সি, উর্দু এইসব ভাষার চর্চা হতো, কিন্তু বাংলা ভাষার চর্চা একদম হতো না বললেই চলে। বাংলা ভাষার চর্চা হতো না বলে বেগম সুফিয়া কামালও যে পরিবেশের মধ্য দিয়ে পড়েছেন, সেখান থেকে বাংলা ভাষা চর্চা করা তার জন্য বিশাল একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো তারপরও সেখানে তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের বাবার একটা লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরি থেকে সুফিয়া কামাল, সেই ছোটো মানুষটা এইটা সেটা টুকিটাকি বই পড়ে যখন পড়ার চেষ্টা করতেন, তার মামাতো ভাই দেখে খুব খুশি হতেন। এই জন্য তা থেকে বাইরে থেকে বাংলা সাহিত্য যে পত্রিকা, বিভিন্ন ছোটো ছোটো গ্রন্থ এগুলো এনে দিতেন। আর সেই থেকে তার বাংলা সাহিত্যের পথ চলা শুরু। তারা একটু বড় হয়ে কলকাতায় গিয়ে কিন্তু বেগম সুফিয়া কামালের বেগম রোকেয়ার সাথেও সাক্ষাৎ হয়েছিল, এবং বেগম রোকেয়াকে দেখে উনি এতটা অনুপ্রাণিত হয়েছিলেন, তার পরবর্তী সবটা জীবনেই এই প্রভাব উনি ধরে রেখেছেন। বেগম রোকেয়া সাক্ষাৎ, বেগম রোকেয়া সাক্ষাৎ এবং বেগম সুফিয়া কামাল আমাদের বাংলা সাহিত্য না, শুধু আমাদের বাঙালির নারীদের যে উন্নতি, একজনকে আমরা বলি নারী জাগরণের অগ্রদূত, আর বেগম রোকেয়াকে আমরা এটা বলি, আর বেগম সুফিয়া কামালকে আমরা বলি নারী আন্দোলনের পথিকৃৎ ব্যক্তিত্ব, এবং তাকে আমরা আসলে জননী উপাধিতে অভূষিত করেছিলাম। যাই হোক, তো এভাবেই তার লেখালেখি এবং তার লেখা সাহিত্যের বিশাল ভাণ্ডার রয়েছে। আমরা আর ওপাশে না যাই, চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে আসি। আমাদের যে আজকের কবিতা তাহারি পরে মনে, তাহারি পরে মনে কবিতাটা ওনার উদাত্ত পৃথিবী নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। উদাত্ত পৃথিবী, এটা হলো তার কাব্যগ্রন্থ, যেখান থেকে এই কবিতাটাকে নেওয়া হয়েছে। তোমরা কি জানো মজার কথা, উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের ভূমিকাটা লিখে দিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি। তার তার জীবদ্দশায় উনি কাজী নজরুলের সান্নিধ্য এসেছিলেন। তার সঙ্গে একবার মহাত্মা গান্ধীরও দেখা হয়েছিল। এই নিয়ে না হয় আমরা অন্য কোনো দিন আলোচনা করবো। বেগম সুফিয়ার বিশাল কর্মময় জীবন নিয়ে আমরা আরও একদিন সময় পেলে, সুযোগ পেলে তোমাদেরকে জানাবো। আমার ওনার সঙ্গে বলতে ভালোই লাগে। যাই হোক, তাহলে তাহারি পরে মনে আমরা চলো তাহলে দেখি যে তাহারি পরে মনে কবিতায় কবি কার কথা মনে করছে। কবিতার নামের মধ্যেই এমন একটা স্মৃতি বিজড়িত, একটা স্মৃতি, একটা মনে পড়া ভাব। এটা কেন? আমরা এই তাহারি পরে মনে কবিতাটাতে দুইটা ঋতু পাবো। একটা হলো বসন্ত, আর পাবো হলো শীত, আর পাবো দুজনের কথোপকথন। এই কবিতার গঠন শৈলীটাই হলো সংলাপ নির্ভর কবিতা। সংলাপ মানে আলাপচারিতা। সংলাপ নির্ভর কবিতা থাকলে একজনকে দিয়ে হবে না। তাহলে এখানে আমরা এই তাহারি পরে মনে কবিতার মধ্যে দুজনের সংলাপ পাবো। একজন হলো কবি নিজে, আর একজন হলে কবি ভক্ত। কবি বসন্তকাল এসেছে, কবির ভক্ত দেখতে পাচ্ছে বসন্তকালও কবি, যেখানে প্রতি বসন্তে কবি নিজেকে সাজিয়েছেন, তার লেখা দিয়ে সাহিত্য জগৎকে সাজিয়েছেন। কবির মধ্যে, কবির বাড়িতে একটা সাজ প্রকৃতি যেমন উৎসব মুখর হয়ে উঠতো, কবিও তেমন উৎসব মুখর হয়ে উঠতেন। কিন্তু কবি ভক্ত খেয়াল করছেন গত কয়েক বছর যাবৎ কবিকে বিষণ্ণ দেখায়। বসন্ত আসলে কবির মনে দেখা যাচ্ছে কোনো প্রতিক্রিয়া করছে না। তো কবি ভক্ত একদিন কবির কাছে এসে তার এই মন খারাপ, যেমন আমি শাকিলা ম্যাডাম, আমার মন খারাপ থাকলে তোমরা অনেকেই ক্লাসে আসলে জিজ্ঞেস করো না, ম্যাডাম আজকে কি আপনার মন খারাপ, এরকম প্রশ্ন হয়তো, তাই না? সেরকম কবি ভক্ত যখন দেখলো যে কবি কেন বসন্ত আসলে বসন্তকে বরণ করে নেয় না, কবি ভক্ত কবিতার প্রথমে কবিকে প্রশ্ন করছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তরে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। মানে কবিকে প্রশ্ন করছে যে বসন্ত তো পৃথিবীতে এসে গেছে, তুমি বসন্তকে বরণ করে নেবে না। কবি যেন অন্যমনস্ক একটা অবস্থা থেকে যেন ঘোর ভেঙে সজাগ হয়ে বললেন, তাই নাকি বসন্ত এসে গেছে, কই আমি তো দেখিনি, ফুলকি ফুটিনি শাখে, পুষ্পারতী লভিনী কি ঋতু রাজন, মাধবী পুরীর বুকে গন্ধ নাহি। মানে এই যে এক একটা শব্দ, যে
শাঁখে গাছের মধ্যে ফুল ফুটেছে, মাধবীলতার মধ্যে ফুল ফুটেছে, আমের মুকুলের গন্ধ বেরিয়েছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, এই সবগুলো হলো বসন্তের এক একটা বর্ণনা। কবি বলছেন এতে এত সব কিছু ঘটে গেছে, কিন্তু আমি কোনো কিছু খেয়ালই করিনি। কবি ভক্ত বলতেছেন, কি বলো, তুমি কিছুই খেয়াল করনি? কেন তুমি এত আনমনা মানে এমন উদাসীন কেন? পৃথিবীতে বসন্ত এসেছে, প্রকৃতি সেজে সুজে একদম সবাইকে সাজিয়ে দিয়েছে, রাঙিয়ে দিয়েছে, তুমি কেন এরকম আনমনা হয়ে আছো? কবি তারপর কবির ভক্তের প্রশ্ন দেখতে শুনতে শুনতে কবি তারপর মনে করলেন, ঠিক আছে, তার যেহেতু এত আকুলতা জানার জন্য আমি তাকে বলি কি হয়েছে আমার। কবি কহিল, সে কাছে সরে আসি। কবির ভক্তের আরেকটু কাছে আসলেন। আমরা যখন আন্তরিক কথা বলি কী করি, কাছাকাছি হয়ে হাত ধরে বসি। কবি আরেকটু কাছে চলে আসলেন, এসে বললেন, রহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, রহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এই যে আমরা বললাম যে শীত ঋতু পাবো, এই শীতকে কবি বলেছেন মাঘের সন্ন্যাসী। সন্ন্যাস মানে হলো গৃহত্যাগী, যারা সংসার ত্যাগী, যারা শূন্য থাকে, রিক্ত থাকে। এই মাঘ মাসকে কবি বলেছেন, এই শীত ঋতুকে কবি বলেছেন এই মাঘের সন্ন্যাসী। কবি বলছেন যে আমার শীতে এজন্য মন খারাপ থাকে, বসন্ততে আমার এজন্যই মন খারাপ থাকে, যখন শীত ঋতুতে, বসন্তের আগের যে শীত ঋতু, সেই শীত ঋতুতে আমি আমার প্রিয়জনকে হারিয়েছি, যে ছিল আমার সব কিছুর পেছনে একজন অনুপ্রেরণা, যার মাধ্যমে আমি হয়ে উঠতে পেরেছি, সেই আপনজনকে, সেই প্রিয় মানুষটাকে আমি শীতে হারিয়েছি। কবি বলছেন যে কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। যে মাঘের সন্ন্যাসরা যেমন সংসার ত্যাগ করে খালি হাতে চলে যায়, আমার জীবন থেকে আমার প্রিয় মানুষ সেরকম রিক্ত হয়ে, পুষ্পশূন্য হয়ে দিগন্তের সেই পারে চলে গিয়েছেন, যে পার থেকে কখনো আর ফিরে আসা যায় না। তাই যখন শীতের পর বসন্ত আসে, আমি কোনো কিছুতেই শীতকে ভুলতে পারি না। আমার শুধু তার কথা মনে পড়ে, যে নাকি আমার জীবনের উজ্জ্বল নক্ষত্র ছিল। আমার পেছন থেকে আমাকে সাহিত্যকর্ম বলো, আমার ব্যক্তিগত জীবন বলো, সব জীবনের যে ছিল, সব কিছু আষ্টিবৃষ্টে যে আমাকে জড়িয়ে রাখতো, সে আমার জীবন থেকে চলে গিয়েছে। এজন্য বসন্ত আসলেও আমি বসন্তকে এখন আর বরণ করে নিতে পারি না। আমার মনের মধ্যে তার রিক্ততা, তার শূন্যতা, তার হাহাকারে সবসময় এরকম আমাকে ব্যথিত করতে থাকে। তাহলে চলো আমরা জেনে নিই যে কার রিক্ততার, কার শূন্যতার ব্যথাটাই কবির মনের মধ্যে এরকমভাবে বেজে উঠত এই বসন্ত আসলে। আমরা সেই বলেছিলাম যে কবির তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেন, যে নাকি তাকে সাহিত্য পড়ার জন্য উৎসাহিত করতো, এনে দিত, বাইরে থেকে পড়াশোনা করার জন্য বই এনে দিত। সেই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গেই তার বিয়ে হয়েছিল। সেই সৈয়দ নেহাল হোসেন 1932 খ্রিস্টাব্দে, সৈয়দ নেহাল হোসেন 1932 খ্রিস্টাব্দে মাঘ মাসে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই যে যখন 32 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, 1935 খ্রিস্টাব্দে বেগম সুফিয়া কামাল তাহারি পরিমণি কবিতাটা রচনা করেছেন তার স্বামী সৈয়দ নেহাল হোসেনকে স্মরণ করে। সৈয়দ নেহাল হোসেন, বেগম সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেনকে স্মরণ করে 1935 খ্রিস্টাব্দে এই কবিতাটা রচনা করেছে, এবং সেটা তখনকার সময়ে বিখ্যাত মাসিক পত্রিকা মাসিক মুহাম্মদীতে প্রকাশিত হয়েছিল। এবং এই কবিতা প্রকাশিত হওয়ার পর এটা এত বেশি পাঠকপ্রিয়তা অর্জন করেছিল, এই কবিতার বৈচিত্র্যের জন্য, কবিতার একটা নতুনত্ব, যে কথোপকথন নির্ভর কবিতা, কবিতার নামের জন্য, এবং এই কবিতার মধ্যে কবিতার মধ্যে আমরা আরেকটা জিনিস, যে প্রকৃতির সাথে মানুষের মন কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতি যদি সেজে উঠে, মানুষের মন যদি ভালো না থাকে, মানুষের মনে যদি শূন্যতা থাকে, হাহাকার থাকে, তাহলে প্রকৃতি তার উপর কোনো প্রভাবই ফেলতে পারে না। সেটাও কিন্তু আমরা এই কবিতা থেকে বুঝতে পারি, অনেকটাই শিখতে পারি। তো আমরা এই কবিতা থেকে কি দেখতে পেলাম, যে কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন
কোনো এক শীতে মারা গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, কবিকে ছেড়ে চলে গিয়েছিলেন। তার পরবর্তী সময়ে কয়েক বছর যখন বসন্ত আসতো, বসন্তকে কবি কোনো কিছুতেই বরণ করে নিতে পারতেন না। বসন্ত আসলে তার শুধু মনে পড়তো সেই কুয়াশার চাদর জড়ানো মাঘের কথা, যে মাঘ মাসে তার স্বামী তাকে ছেড়ে পুষ্পশূন্য দিগন্তের পথে, যে পুষ্পশূন্য দিগন্তের পথ থেকে কখনো কেউ ফিরে আসতে পারেনি। তাহলে ঋতুরাজ বসন্তকে উনি কীভাবে বরণ করে নেবেন? আমরা এই কবিতাতে মোটামুটি কবি হৃদয়ের সেই হাহাকার, সেই শূন্যতাকেই আমরা উপলব্ধি করতে পারি। আশা করি তোমরা এইটুকুর মধ্যে যতটুকু বুঝতে পেরেছ, তোমরা এটুকু একটু বইয়ের মধ্যে আরেকটু টাচ করে নেবে, দেখবে অনেকটাই সহজ হয়ে গেছে। আর ততদিন আরেকটা ক্লাস যতদিন না আসবে, তোমরা ততদিন ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই ক্লাসে দেখা হবে, সামনাসামনি দেখা হবে, আমি সেই আশায় থাকলাম। মহান রাব্বুল আলামিনের কাছে আমার দোয়া থাকবে তোমরা সুস্থ থাকো এবং খুব শীঘ্রই যেন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়। আল্লাহ হাফিজ।